হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আজকের ক্লাসে আমরা কন্টিনিউ করব গত ক্লাসের সমাজবিজ্ঞান বিষয়ক যে পেডাগজি ক্লাসটা আমরা করেছিলাম। 10টা এমসিকিউ আমরা ডিসকাস করেছিলাম ডিটেলসে। আজকে তারপর থেকে আমরা নেক্সটটা কন্টিনিউ করব। তাহলে চলুন শুরু করা যাক। 11 নম্বর কোয়েশ্চেন বলছে সমাজবিজ্ঞান শিক্ষায় আন্তঃবিষয়ক পদ্ধতি, যেটাকে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলা হয় ইংলিশে, সেটা বলতে কি বোঝায়? শুধুমাত্র একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হওয়া, নাকি বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে সমন্বিত শিক্ষা প্রদান করা, নাকি বিষয়বস্তুকে আলাদা রাখা, নাকি শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করা? তো যখন আমরা বিভিন্ন সাবজেক্টের মধ্যে সমন্বয় সাধনের কোনো একটা অপশন পেলাম, তার মানে হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে 2-3টা টপিক মিলে একটা সাধারণ একটা কনসেপ্টকে এক্সপ্লেইন করা হয়। তো আমার কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নাম্বার বি, অপশন নাম্বার বি, বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে সমন্বিত শিক্ষা প্রদান করা। 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গবেষণা ভিত্তিক শেখা ইনকোয়ারি বেসড লার্নিং পদ্ধতির মূল লক্ষ্য কী? শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যায় দক্ষ করে তোলা, নাকি শিক্ষার্থীদের প্রশ্ন করতে বা নিজেরা উত্তর খুঁজে বের করতে উৎসাহিত করা, নাকি শিক্ষকদের কর্তৃত্ব বৃদ্ধি করা, নাকি পরীক্ষার ফলাফলের উপর জোর দেওয়া? তো এটার কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি, গবেষণা ভিত্তিক শিক্ষা বা ইনকোয়ারি বেসড লার্নিং পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্ন করে এবং নিজেরা উত্তর খুঁজে বের করতে উৎসাহিত করা। তারা যাতে টোটালি ক্লাস টিচারের উপর বা টিউশন টিচারের উপর নির্ভর না হয়ে যায়, তারা যাতে নিজের কাজটা নিজেই করতে পারে, তাদের জন্য তাতে যাতে উৎসাহ দেওয়া যায়, তার জন্য ইনকোয়ারি বেসড লার্নিংটা আমরা দিয়ে থাকি। এবার প্রশ্ন হচ্ছে ইনকোয়ারি বেসড লার্নিং কোনগুলি? যেমন আমরা ক্লাসের মধ্যে প্রজেক্ট দিই, একটা হিস্ট্রির আমি একটা টপিক পড়ালাম, পড়িয়ে তাদেরকে বললাম যে তোমাদের আশেপাশে, যেমন ধরুন টেম্পল আর্কিটেকচার পড়ালাম, পড়িয়ে আমি একটা ওদেরকে দিয়ে দিলাম যে তোমরা মাতাবাড়ি ঘুরতে যাও, গিয়ে ওইটার টেম্পল আর্কিটেকচারটা কিরকম, কবে স্থাপিত হয়েছিল, কিভাবে কোন আর্কিটেকচার ফলো করা হয়েছে, ইঞ্জিনিয়ার কে ছিল, এই সব কিছু খুঁজে কোন রাজার সময় শুরু হয়েছিল একটা ডিটেলস রিপোর্ট তৈরি করে আনো। তাহলে ওই প্রজেক্ট যেটা আমি দিলাম একটা চ্যাপ্টার পড়িয়ে, সেটাকে বলা হবে ইনকোয়ারি বেসড লার্নিং। সমাজবিজ্ঞান শিক্ষায় 13 নম্বর কোয়েশ্চেন বলছে সিমুলেশন পদ্ধতি ব্যবহারের প্রধান সুবিধা কি? সিমুলেশন পদ্ধতি ব্যবহারের প্রধান যে সুবিধাটা হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা প্রদান করা, নাকি শিক্ষার্থীদের বিনোদন প্রদান করা, নাকি শিক্ষকদের কাজের পরিমাণ বৃদ্ধি করা, নাকি শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা উৎসাহ করা? কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন নাম্বার এ, শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা প্রদান করা। সমাজবিজ্ঞান বিষয়টি প্রধানত কি নিয়ে আলোচনা করে? সমাজবিজ্ঞান বিষয়টি প্রধানত আলোচনা করে মানব সমাজ, তার গঠন, কার্যক্রম এবং সম্পর্ক নিয়ে। এছাড়া যে অপশনগুলি দিয়েছিল সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তাদের প্রভাব। এটা হচ্ছে সমাজবিজ্ঞানের একটা পার্ট। যেমন প্রাকৃতিক ঘটনা ও তাদের প্রভাব, সেটা হচ্ছে জিওগ্রাফির পার্ট, কিন্তু সমাজবিজ্ঞান বলতে শুধুমাত্র জিওগ্রাফিকে বোঝায় না, তাই অপশন নাম্বার এ হবে না। শুধুমাত্র ইতিহাসের ঘটনা না, শুধুমাত্র ভূগোলের বিষয়বস্তু না। তো এই যে তিনটা অপশনই আমরা দেখছি যে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাস করছে, একটা ডোমেন নিয়ে কাজ করছে, তা হিস্ট্রি হোক বা জিওগ্রাফি হোক বা সিভিক্স হোক। কিন্তু সমাজবিজ্ঞান বিষয়টি প্রধানত আলোচনা করে মানব সমাজ, তার গঠন, কার্যক্রম এবং সম্পর্ক। এটার মধ্যে জিওগ্রাফিও রিলেটেড, এটার মধ্যে হিস্ট্রি রিলেটেড, সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সবটাই কিভাবে একটা মানুষ জীবনকে প্রভাবিত করে সেটা নিয়ে ডিসকাস করা হয়ে থাকে। 15 নম্বর কোয়েশ্চেন বলছে সমাজবিজ্ঞান শিক্ষায় কেস স্টাডি পদ্ধতি কেন ব্যবহার করা হয়? শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি ঘটনার গভীর বিশ্লেষণ করতে সহায়তা করা, নাকি শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা উৎসাহিত করা, নাকি শিক্ষকদের কাজের পরিমাণ কমানো, নাকি শুধুমাত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া? তো কেস স্টাডি কি? কেস স্টাডি হচ্ছে একটা চ্যাপ্টার পড়ালাম, পরে আমি ওই চ্যাপ্টারটার সম্বন্ধে, যেমন আমি সুফি মুভমেন্ট, ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন পড়ালাম, পড়িয়ে আমি কোনো একটা পার্টিকুলার সুফি সন্তকে নিলাম, নিয়ে বললাম যে উনার লাইফস্টাইলটা কেমন ছিল, একটা প্যারাগ্রাফের মাধ্যমে আমি ওনার লাইফস্টাইলটাকে এক্সপ্লেন করলাম। তো সেটাকে বলা হয় কেস স্টাডি।
কেস স্টাডি পদ্ধতি কেন ব্যবহার করা হয়? শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি ঘটনার গভীর বিশ্লেষণ করতে সহায়তা করার জন্য। একটা যখন তারা ভক্তি মুভমেন্ট বা সুফি মুভমেন্ট পড়বে, তখন আমি যদি একজন নিজামুদ্দিন, ধরুন নিজামুদ্দিন অলিয়া সম্বন্ধে আমি বললাম, একটা ওদের লাইফ স্টোরি একটা দিয়ে দিলাম, বললাম যে তুমি লাইফ স্টোরিটা পড়ো, পরে দেখো যে ওইখানে কি লেখা আছে, উনি কিরকম ভাবে সুফি মুভমেন্টের সাথে জড়িত। তো বাচ্চাটা কি করলো, ওই বিষয়টাকে খুব গভীরভাবে পড়াশোনা করলো, বিশ্লেষণ করলো। তো আমার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। সমালোচনামূলক চিন্তা বিকাশের জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? সমালোচনামূলক চিন্তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয় ইংলিশে। কোন বিকাশের জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? মুখস্থ বিদ্যা, নাকি বিতর্ক ও আলোচনা, নাকি শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়া, নাকি পরীক্ষার জন্য নোট তৈরি করা? তো আমার মনে হচ্ছে এই আনসারটা আমরা আগেও দেখেছিলাম। এটার সমাজবিজ্ঞানের যে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা, সেটাকে বাড়িয়ে তুলে বিতর্ক ও আলোচনা। কোনো একটা বিষয় নিয়ে কেউ পক্ষে বলল, আরেকজন বিপক্ষে বলল, এবার দুইটা নিয়ে যখন আলোচনা করলাম আমরা, নতুন একটা জিনিস চিন্তা করার ক্ষমতা আসলো। আমি নতুন একটা ভাবে, যেমন একটা গভর্নমেন্ট নিয়ে আমি ডিসকাস করছি, শুধু গভর্নমেন্টের ভালো দিকটা আমি দেখবো না, খারাপ দিকটা নিয়েও বিচার করব। তখন এই আলোচনার মাধ্যমে আমার ক্রিটিক্যাল থিঙ্কিং এস্টাবলিশ হবে বা গ্রোথ হবে আমার ক্রিটিক্যাল থিঙ্কিং এর। 17 নম্বর কোয়েশ্চেন বলছে, সমাজবিজ্ঞান শিক্ষায় গ্রুপ ডিসকাশনের মূল উদ্দেশ্য কি? সমাজবিজ্ঞান শিক্ষায় গ্রুপ ডিসকাশনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের একা কাজ করতে উৎসাহিত করা, শিক্ষকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, শুধুমাত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। তো শিক্ষকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা কোনো সময়ই কোনো একটা অ্যাক্টিভিটির লক্ষ্য হতে পারে না, তাই সি নাম্বার অপশন ক্রস। ডি নাম্বার অপশনও ক্রস। পরীক্ষা শুধুমাত্র আমাদের মূল উদ্দেশ্য নয়, পরীক্ষা শুধুমাত্র অ্যাসেসমেন্টের একটা স্টাইল। বি নাম্বার অপশন বলছে শিক্ষার্থীদের একা কাজ করতে উৎসাহিত করা। একা কাজকে তো আর গ্রুপ ডিসকাশন বলে না, তো সেটাও হবে না। আমার একটাই অপশন বেঁচে থাকলো, সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। একটা আমি গ্রুপ ডিসকাশন দিলাম একটা হিস্ট্রির একটা টপিক নিয়ে, এবার ওই টপিকটাকে, যেমন মুঘল এম্পায়ার দিলাম আমি, মুঘল এম্পায়ারের গ্রুপ ডিসকাশনের জন্য একটা বাচ্চা মুঘল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করবে, ওই গ্রুপের আরেকটা বাচ্চা মুঘল ইকোনমি নিয়ে আলোচনা করবে, আরেকটা বাচ্চা মুঘল এগ্রিকালচার নিয়ে আলোচনা করবে, আরেকজন স্টেট পলিসি নিয়ে আলোচনা করবে। তো তারা কি করবে, সব কয়টা ইনফরমেশন কালেক্ট করে নিজেদের মধ্যে একটা গ্রুপ হিসাবে পুরোটা মুঘল এম্পায়ারকে ক্লাসের সামনে তুলে ধরবে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। তো এতে করে কি হয়, বাচ্চাদের মধ্যে সহযোগিতা করার আর যোগাযোগ দক্ষতাটা বৃদ্ধি হয়। 18 নাম্বার বলছে, প্রকল্প ভিত্তিক শিক্ষা প্রজেক্ট বেস লার্নিং পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি? শিক্ষার্থীদের প্রজেক্ট বেস লার্নিং, আমরা প্রজেক্ট যেটা বাচ্চাদেরকে দিয়ে দিই একটা অ্যাক্টিভিটি হিসাবে বিভিন্ন ক্লাসে, সেটার প্রধান বৈশিষ্ট্য কি? শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি প্রকল্পের উপর কাজ করতে দেওয়া, শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যায় উৎসাহিত করা, শিক্ষকদের কাজের পরিমাণ বৃদ্ধি করা, নাকি শুধুমাত্র পরীক্ষার ফলাফলের উপর জোর দেওয়া? তো প্রজেক্ট বেস লার্নিং এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি প্রকল্পের উপর, প্রজেক্টের উপর কাজ করতে দেওয়া। কোনো একটা প্রজেক্ট টিচার হিসাবে আপনি ওদেরকে অ্যাসাইন করে দেবেন, ওই পার্টিকুলার বাচ্চাটা ওই জিনিসটা নিয়ে কাজ করতে থাকবে। 19 নম্বর কোয়েশ্চেন বলছে, সমাজবিজ্ঞান শিক্ষায় রোল প্লে পদ্ধতি কেন ব্যবহৃত হয়? রোল প্লে করা, সমাজবিজ্ঞানের রোল প্লে কিরকম হয়? আমরা ড্রামাতে তো রোল প্লে শুনেছি, কিন্তু সমাজবিজ্ঞানে কিরকম রোল প্লে হয়? যেমন আমি ক্লাসে পড়াচ্ছি গান্ধীজির ডান্ডি অভিযান, এবার ডান্ডি অভিযান যখন আমি পড়াচ্ছি, আমি একদল বাচ্চাকে বললাম যে ডান্ডি অভিযানটা তুমি ক্লাসে সবার সামনে রোল প্লে করো। একজন গান্ধীজি সাজলো, বাকিরা তার সাথে ডান্ডি অভিযানের মার্চিংয়ে পার্ট নিল। তারা কেন একটা জায়গায় দাঁড়িয়ে বলল তারা কেন স্টার্ট করেছে ডান্ডি অভিযান, কোন প্রকল্পের ইংরেজের দ্বারা কোন নিয়ম এস্টাবলিশ হওয়ার বিপক্ষে তারা ডান্ডি অভিযান করছে, সল্ট লর এগেনস্টে করেছিল, সেটাকে এক্সপ্লেন করলো। তারপর ডান্ডি অভিযান শুরু করে সবরমতী থেকে শুরু করে কোথায় গিয়ে থামলো, কত কিলোমিটার হলো, সেটা একটা ডিসকাস করলো। তো এরকম যখন আমি ক্লাসের সামনে একটা রোল প্লে করব, বাচ্চাটা যদি পরে লাইনগুলি ভুলেও যায়, ওর মাথার মধ্যে ওই ড্রামাটা
একদম ছেপে থাকবে, বাচ্চাটা কোনোভাবেই ওই ড্রামাটা ভুলতে পারবে না যেটাতে ও রোল প্লে করেছিল। তো কেন এই পদ্ধতিটা ব্যবহৃত হয়? শিক্ষার্থীদের বিনোদন দেওয়া, নাকি শিক্ষকদের কাজের পরিমাণ কমানো, নাকি শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়া, নাকি শিক্ষার্থীদের বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে সামাজিক পরিস্থিতি বোঝাতে সাহায্য করা? তো অপশন নাম্বার এটাই সব থেকে সুইটেবল আনসার, যেটা বলছে শিক্ষার্থীদের বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে সামাজিক পরিস্থিতি বোঝাতে সহায়তা করা। 20 নম্বর কোয়েশ্চেন বলছে সমাজবিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কি শিখতে পারে? শুধুমাত্র ইতিহাসের তারিখ ও ঘটনা, সামাজিক সমস্যা সমাধানের দক্ষতা ও নাগরিক দায়িত্ব, শুধুমাত্র ভূগোলের মানচিত্র পড়া, শুধুমাত্র অর্থনীতির সূত্র? তো যেখানে যেখানে শুধুমাত্র বলা হয়েছে, আমরা বলেছি যে সমাজবিজ্ঞান একটা ইন্টারডিসিপ্লিনারি টপিক, এটার মধ্যে শুধু একটা সাবজেক্ট নিয়ে নয়, কয়েকটা সাবজেক্টের সংমিশ্রণে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাই। তো শুধুমাত্র দিয়ে যতটা শুরু হয়েছে আমরা সবটাই কেটে দিলাম, তাহলে আমার একটাই অপশন বেঁচে থাকলো, সেটাকে বলছে সামাজিক সমস্যা সমাধানের দক্ষতা ও নাগরিক দায়িত্ব। তো সেটাই হবে আমার কারেক্ট আনসার। তো এই ছিল টোটাল 20টা ডিসকাশন। সমাজবিজ্ঞানের মধ্যে থেকে যেরকম কোয়েশ্চেন আসতে পারে তার একটা ধারণা আমরা পেলাম। নেক্সট ক্লাসে ভিডিওটা কন্টিনিউ হতে থাকবে। আপনারা যদি টেট পরীক্ষার জন্য বা বিভিন্ন টিচিং এক্সামের জন্য প্রিপেয়ার করছেন তাহলে চ্যানেলকে নিশ্চয়ই ফলো করবেন। আমরা একসাথে প্রিপেয়ার করব এক্সামের জন্য। আপনি যদি এখনও চ্যানেলে মেম্বারশিপ না নিয়ে থাকেন, এমন আরও ভিডিওজের জন্য মেম্বারশিপ নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।